नमस्ते जतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहार। স্বামীজির জীবনবাণী। স্বামীজির যৌবনে যেসব ঘটনা ঘটছিল সেগুলোর মধ্যে আমরা ছিলাম, সেগুলোকে পরপর সাজিয়ে বোঝবার চেষ্টা করছিলাম। তার মধ্যে গানের প্রাধান্য বেশি ছিল। সেই গান নিয়েই আজকে আরেকটু আমরা দেখব স্বামীজির গানের প্রতি ভালোবাসা, উন্মত্ততা এবং তার এই গানের প্রতি অন্যদের, বিশেষ করে বন্ধু বান্ধবদের আকর্ষণ কি তীব্র ছিল সেটা দেখার চেষ্টা করি। স্বামীজি যে শুধু গান তাদের আকর্ষণ করতো তা না, স্বামীজি সুন্দর গল্প গুজব করতে পারতেন। এক কথায় তিনি ছিলেন তাদের প্রেমাস্পদ বন্ধু, একেবারে প্রাণ কেন্দ্র তাদের যে বন্ধুদের যে দল ছিল সেই দলে। এবং এই গান তিনি যখন গাইতেন তারপরে তন্ময় হয়ে যেতেন গানের সঙ্গে। একাত্ম বোধ করতেন বলেই হয়তো তার পাশে একটা অদ্ভুত পরিমণ্ডল তৈরি হতো। সেই পরিমণ্ডলের মধ্যে যারা থাকতেন তারা সকলেই এই স্বামীজির গানের দ্বারা প্রভাবিত হতেন, এটা বলা বাহুল্য। একদিন কলেজে একটা ঘটনা, যে অধ্যাপক, ইংরেজি অধ্যাপক অসম্ভব দেরি করছেন আসতে দেখে তার সহপাঠীরা তাকে ধরে বসলো যে গান গাইতে হবে। আর অনুরোধ এলেই স্বামীজি গানের প্রতি এমন একটা ভালোবাসা, তিনি সঙ্গে সঙ্গে গান গাইতে শুরু করতেন। তাই করলেন। গান চলছে, আর গান চলছে মানে বন্ধুরা তাকে গানের ছেদ করুক, তার গানের ছেদ করুক সেটা চাইতেন না। তাই এন করে চলুক এইভাবে তাকে উৎসাহিত করতেন। গান চলতে চলতে অনেকক্ষণ হয়ে গেল। ইতিমধ্যে ইংরেজি অধ্যাপক ক্লাসরুমের সামনে এসে শুনছেন যে ভেতরে কেউ গান গাইছে। তিনি দাঁড়িয়ে শুনতে লাগলেন এবং তারও গানটি খুব ভালো লেগেছিল নিশ্চয়ই। তাই তিনি সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকেন। গানটি শেষ হলো তখন তিনি ঢুকলেন ক্লাসরুমের ভেতরে। ঢুকে গায়ককে খুব প্রশংসা করলেন, কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে গায়কের নাম কেউই প্রকাশ করে। এটা আজকাল হয়, আমাদের মাস্টারমশাইরা যদি একটা কিছু দেখেন যেটা হয়তো আমাদের করণীয় নয়, আমরা করছি, আমাদের সকলেই সেই অভিজ্ঞতা আছে। এবং সমস্ত ছাত্রবৃন্দ তাতে যদি লিপ্ত থাকে
তখন তার মধ্যে একটা বিশেষ আত্মিক সম্পর্ক যেটা থাকে, সেইটার জন্যই হয়তো কেউ শাস্তি বিশেষ করে সেটা কোনো কারণে সেটা কেউ চায় না। এটা আমরা দেখেছি, কিছুতেই নাম বের করা যেত না, কেউ দুষ্টমি করতো, ক্লাসে মাস্টার শেষে জিজ্ঞেস করতো কে করেছে কেউ উত্তর দিত, হয়তো সেই ভাবটাই তখন ছিল। কিন্তু এই ইংরেজ অধ্যাপক কিছু বললেন না, প্রশংসাই করলেন। নাম যে কেউ বললো না, কে গাইছিল, তাদের তিনি কিছু মনে করেননি। এই একটা ঘটনা। স্বামীজির এই গান নেই যে কি পাগলামি, সেটা আমরা জানতে পারি। যেমন হয়তো চান করবেন, চান করে বাইরে কোথাও যাবেন, গায়ে তেল মাখছেন, এমন সময় গান শুরু হবে, গান আরম্ভ করেন। এই গান গাইতে 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 চান, স্নান, আহার, বাইরে যাওয়া সব গুলিয়ে গেল, সব বেঁচে গেল। এরকম হতো। কিন্তু কণ্ঠস্বর স্বামীজির কিরকম ছিল সেটা সম্বন্ধে আমাদের একটু ধারণা হওয়া উচিত, ধারণা থাকা উচিত। যা আমরা পাই, বিশেষ করে দিলীপ কুমার মুখোপাধ্যায় স্বামীজি গানের উপরে একটি বই লিখেছেন, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু। এই বইটিতে তিনি বলছেন যে স্বামীজির কণ্ঠস্বর যাকে বলে জোয়ারদারি, সেই জোয়ারদারি ছিল কণ্ঠস্বরে। সেটা হচ্ছে প্রত্যেক গায়কের ক্ষেত্রেই একটি অন্যতম প্রধান সম্পদ, সেটা স্বামীজির ছিল। পুরুষের গলা মধুর, এটা উনি উল্লেখ করেছেন। কিন্তু আরো অন্যরা যারা স্বামীজির কণ্ঠস্বর শুনেছেন, তারা মধ্যে অনেকেই যা বলেছেন এইরকম, বিশেষ করে বিদেশি রোমানুরা তার স্বামীজির জীবনী যে গ্রন্থটি লিখেছেন, ওটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেল। তাতে লিখছেন স্বামীজির কণ্ঠস্বর সম্বন্ধে। মিস ম্যাকলাউডের কাছ থেকে শুনেছেন, আপনারা তো জানেন মিস ম্যাকলাউড স্বামীজির কি ঘনিষ্ঠ ছিলেন, অনুগামী। তিনি স্বামীজির কণ্ঠস্বর সবসময় শুনেছেন, বক্তৃতাতে শুনেছেন, কথাবার্তায় শুনেছেন, গানে শুনেছেন। তো তিনি লিখছেন যে স্বামীজির কণ্ঠস্বর যা তিনি মিস ম্যাকলাউডের কাছ থেকে শুনেছেন, কণ্ঠস্বর ছিল মাধুর্য ও সৌন্দর্যে পরিপূর্ণ, গম্ভীর। বলছেন যে এই যে অ্যাংলো স্যাক্সন যে শ্রোতারা স্বামীজির বক্তৃতা শুনতে আসত, তারা খুব বর্ণবিদ্বেষী ছিল। এই স্বামীজির বর্ণ যেহেতু শ্বেত নয়, তাদের মধ্যে একটা ঘৃণাও ছিল। কিন্তু স্বামীজি যেই বলতে শুরু করতেন, তার বক্তৃতা যখন তার কণ্ঠস্বর অধিকার করে চলত, তখন তারা তো বেরিয়ে যেতেন না, একেবারে মন দিয়ে স্তব্ধ হয়ে তাদের সেই ঘৃণা, সেটার ঘৃণা কোথায় উঠে যেত, বসে বসে অনেকক্ষণ ধরে শুনতেন, শেষ না হলে উঠতেন না।
এটা মিস ম্যাকলাউডের কাছ থেকে উনি শুনেছেন রোমারোলা। আর মিস ম্যাকলাউড ওকে বলেছেন স্বামীজির কণ্ঠস্বরটা ছিল, যাকে বলে যে বাদ্যযন্ত্রটি বিশেষ করে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে এবং অর্কেস্ট্রাতে খুব ব্যবহার করা হয়, আপনারা যারা জানেন বা শুনেছেন বা দেখেছেন তারা বিশেষ করে জানেন। ভায়োলিন, চেলো ভায়োলিন। চেলো ভায়োলিনটা কি, যে একটা বড় বেহালা, সেটা নিচ থেকে উপরে একটা টুলে বা একটা চেয়ারে বসে বাজাতে হয়। খুব গম্ভীর আওয়াজ, সুন্দর সুমিষ্ট, কিন্তু গম্ভীর। এইটা তার বিশ্বাস। এই আওয়াজের মতো যেন স্বামীজির কণ্ঠস্বর ছিল, সেভাবে তুলনা করছেন মিস ম্যাকলাউড। রোমারোলাকে বোঝাচ্ছে, রোমারোলা সে কথাটিও লিখছেন। আরেকজন এমা কালভে, ফরাসি অপেরা সিঙ্গার, অপেরা গায়ক, ধ্রুপদী সঙ্গীতের একটি বিশেষ শৈলী পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে, এবং এটি বিখ্যাত। যারা এটা বোঝেন এবং যারা তখনকার দিনে বিশেষ করে সঙ্গীতকে ভালোবাসত, তারা এই অপেরার যে সঙ্গীত, সেই সঙ্গীতের প্রতি বিশেষভাবে একটা তাদের ভালোবাসা ছিল। খুব কঠিন গাওয়া। এই মহিলা এমা কালভে জগৎ বিখ্যাত গায়িকা ছিলেন। তিনি স্বামীজির সংস্পর্শে এসেছিলেন। সে একটি খুব চমকপ্রদ কাহিনী, কিভাবে তিনি সংস্পর্শে, সেটা যখন আসবে সময় তখন আমরা বলব। এই হেমা কালভে বলছেন স্বামীজির কণ্ঠস্বরটা ছিল এই যে খাদ আর চওড়া যে মাঝখানে যে মধ্যবর্তী স্থানটা, সেই স্থানের যে আওয়াজ ঠিক সেরকম। বলছেন যে চীনা গঙের যেরকম আওয়াজ ঠিক সেরকম। স্বামীজির কণ্ঠস্বর সম্বন্ধে আমরা এর থেকে আর বেশি কিছু জানতে পারি না, বলতে পারি না, কারণ আমরা তো কেউ শুনিনি। আর তখন তো এরকম রেকর্ডিং হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে একটা ঘটনা আছে, সেটা শঙ্করী প্রসাদ বসু তার বইয়ে লিখেছেন, যে আমেরিকাতে একবার তখন নতুন নতুন সিলিন্ড্রিক্যাল রেকর্ডটা করা হতো। একটা সিলিন্ডারের এখানে কাঁটা দিয়ে তার কম্পনটা, আওয়াজের কম্পনটা ওখানে গিয়ে বর্ত করে যেত। সেরকম একটা মাইসুরের মহারাজের কাছে এসেছিল, কিন্তু সেটা কিছু উদ্ধার করা যায়নি। আমেরিকাতে পাঠিয়ে দেখবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে কিছু উদ্ধার করা যায়নি। তা আমরা এর থেকে আর বেশি জানি না স্বামীজির কণ্ঠস্বর সম্বন্ধে, কিন্তু এটা আমরা ধারণা করতে পারি স্বামীজির কণ্ঠস্বর বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখাতে যা বলা আছে এবং যা ওদের উপর যে প্রভাব সৃষ্টি করেছিল স্বামীজির কথাবার্তা, এবং তার মধ্যে এই কণ্ঠস্বরও একটা যে কারণ, আকর্ষণীয় কারণ, তা বুঝতে অসুবিধা হয় না আমাদের। এরপরে এই গান, আরেকটা ঘটনাটা হচ্ছে এই যে
স্বামীজির বাবার যখন দেহত্যাগ হলো, স্বামীর মনটা তো খুব বিষণ্ণ ছিল তখন। বাবা হঠাৎ করে চলে গেলেন অপ্রত্যাশিত ভাবে। তাই মাস্টার মশাই কাছাকাছি থাকেন স্বামীজির বাড়ি, মাঝে মাঝে আসতেন। এসে স্বামীজিদের বাড়ির যে বাইরের ঘর, সেই ঘরে বসে স্বামীজির সঙ্গে গলা মিলিয়ে ভজন গাইতেন। একটু স্বামীজিকে সঙ্গ দিতেন, আর স্বামীজি যেহেতু গান ভালোবাসেন সেহেতু গানকে আশ্রয় করে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতেন। এবং সেই গানটি মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, তিনি শুনেছেন যে একটা অদ্ভুত মধুর সঙ্গীতে পরিণত হতো। স্বামীজির ওই গম্ভীর গলা আর মাস্টার মশাইয়ের একবারে মেয়েলি গলা, এই দুই গলার সংমিশ্রণে একটা মধুর সঙ্গীত সৃষ্টি হতো। মহেন্দ্রনাথ দত্ত সে কথা লিখছেন। এরপরে আমরা চলে যাই স্বামীজির সেই কলেজে কিছু ঘটনাতে। যখন পড়াশোনা করছেন তখন দুটি ঘটনার উল্লেখ করি আমরা। একটা ঘটনা হচ্ছে যে তিনি বিএ পরীক্ষার দিন, প্রথম দিন সকালবেলায়, সকালে একটু হাঁটাহাঁটি করতেন, বেড়াতেন, কিন্তু সেদিনও বাদ দিলেন না। কিন্তু বন্ধু বান্ধবেরা খুব সিরিয়াস, তারা ঘর থেকে বেরোচ্ছে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত। কিন্তু স্বামীজির সেদিকে কোনো খেয়াল নেই। স্বামীজি সকালবেলা সেই যেমন প্রাতঃকালীন যে ভ্রমণ সেটা করতে বেরোলেন। করতে করতে দুই বন্ধু চোরাবাগানে তখন তারা থাকতেন, একজনকে হরিদাস, একজন দাশরথী। সেই সকালবেলায় অনেক ভোরে ওরা তখন পড়াশোনা করছেন, প্রথম দিন পরীক্ষার, খুব ব্যস্ত তৈরি করতে, নিজেদের পরীক্ষার জন্য তৈরি হবার জন্য। স্বামীজি গিয়ে তাদের বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে গান শুরু করলেন। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিতা হয়, তোমারই রচিত ছন্দ। এই যে গানগুলো গাইতেন, গানগুলোর ভাষা ভাব এত গভীর, এবং তাতে স্বামী যখন গলা দিয়ে তন্ময় হয়ে সুরে রেখে গাইতেন, তখন সকলেরই মনটা একটা অন্য ভাবে ভাবিত হতো। কথাগুলো সুন্দর, গায়কের গলাও সুন্দর, সুরও সুন্দর। তো এই গান শুনে বন্ধুরা বেরিয়ে এলেন। বন্ধুরা অবাক হয়ে বললেন, নরেন তুমি আর শুধরলে না, আজকে পরীক্ষার দিন, প্রথম দিন, কোথায় একটু শেষ মুহূর্তে সব দেখে টেকে নেবে, ঝালিয়ে নেবে, তা না, তোমার শুধু ফুর্তি, তুমি এখানে এসে গান গাইছো। উনি খুব মজা করে বললেন, হ্যাঁ, মনটাকে একটুখানি জিরোতে দিতে হয়, তাই জিরেন দিচ্ছি। এবং মনকে যদি এখন আমি ব্যস্ত রাখি সে পড়াশোনাতে, যা করেছিলাম পড়াশোনা আগে তা সব ভুলিয়ে যাবে। বলে বলছেন, দেখো নি ঘোড়াটা যখন ছুটে আসে তখন তার প্রভু তাকে খুব দলাই মালাই করে, সতেজ করে, আমি সেরকম করছি মনটা, যাতে করে মনটা
উত্তীর্ণ থাকে এবং পরীক্ষাটা ভালো হয়। এইটা তো বন্ধুরা আর কি বলবে, ওই জন্য হেসে উঠলে। এরকম ছিল তার ব্যাপার। আরেকটি ঘটনা, যে সহমর্মিতা, বন্ধুদেরকে সাহায্য করবার চেষ্টা এবং সাহায্য করেই ছাড়তেন এক অন্য কোনো উপায় বের করে। এটা তার একটা উদাহরণ। এই বন্ধু, একজন বন্ধু, সে খুব গরিব, যাদের নাম বললাম তাদের মধ্যে একজন দাসরথী, আর নামটা কি বললাম, তো যাই হোক, সে খুব গরিব, সে কোনো মতে ফিস দিতে পারবে পরীক্ষার, কিন্তু তার 1 বছরের জন্য মাইনে বাকি পড়ে আছে। ওই মাইনে যদি না দেয় তাতে তার পরীক্ষা বসা হবে না। আর সেটাকে মকুব করে যদি দেয় তাহলে তিনি বসতে পারেন। এই মকুব করার ক্ষমতা কলেজে একজন কেরানির কাছে ছিল, তার নাম রাজকুমার বাবু। তো যেদিন ফিস জমা দেওয়া হচ্ছে সেদিন নরেন গেছেন, তার কাছে ভীষণ ভিড়, গিয়ে তাকে বলছেন যে ওই বন্ধুর নাম করে আপনি যদি একটু ওর এই 1 বছরের যে বেতন বাকি পড়ে আছে সেটি মকুব করে দেন, তাহলে সে পরীক্ষা দিতে পারবে, এবং সে যদি পরীক্ষা দেয় তাহলে সে ভালো রেজাল্ট করবে। ভীষণ ভিড়, তার মধ্যে এটা শুনেই খেপে গেলেন রাজকুমার বাবু। রাজকুমার বাবু বললেন যে তোকে জ্যাঠামো করে ওর জন্য সুপারিশ করতে হবে না, তুই যাগে নিজের চকের তেল লেগে যা। কিন্তু স্বামীজি ছাড়লেন না। স্বামীজি তখন চলে এলেন বটে, কিন্তু একটা ফোন দিয়ে আসলেন। উনি জানতেন রাজকুমার বাবু নেশা করেন। সন্ধ্যাবেলায় একটা আড্ডা আছে তার, সেখানে খোঁজ খবর নিয়ে গিয়ে ভেতর পাশেই একটা গলিতে গা ঢাকা দিয়ে রইলেন। ঠিক সময় মতো রাজকুমার বাবু আসছেন দূর থেকে, যখন কাছাকাছি এলেন হঠাৎ করে তার সামনে উপস্থিত হয়ে বললেন যে বন্ধুর নাম করে যে যদি ওর বেতনটা মকুব না করেন তাহলে আপনি যেখানে নেশা করতে আসেন এবং নেশা করেন আমি কলেজের সবাইকে জানিয়ে দেব। ভদ্রলোক খুব ঘাবড়ে গেলেন। রাখছিস কেন? তুই যখন বলেছিস তখন আমি না করে কি পারি? তুই যা বলেছিস তাই হবে, তবে ওর পরীক্ষার যে ফিসটা সেটা পেতে হবে। হ্যাঁ, ও সেই টাকাও জোগাড় করছে, সেটা দিতে পারবে বলে ওকে শান্ত করবার জন্য স্বামীজিকে বললেন, জানিস তো তখন তোকে কেন এরকম বলেছি, এত ছেলে আছে তার সামনে যদি আমি বলি তাহলে তো সকলেই আমাকে ধরবে, আমি তো তখন বিপদে পড়ব। যাই হোক, এইভাবে তার বন্ধুকে সাহায্য করলেন, গরিব বন্ধু অতি সাহায্য করে আবার সেই সকালবেলায় পরের দিন এসে বাড়ির বাইরে গান করতে শুরু করল। গান করতে বন্ধুর বাড়ির বাইরে উচ্চস্বরে। গানটি হচ্ছে শব্দগুলো
একটা কথা ছিল, পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নিরমল পবিত্র উষাকালে। প্রথম শব্দটা মনে করছেন, খুব সুন্দর সব শব্দ। সেই গান গাইলেন। তখন বন্ধু বাইরে বেরিয়ে এসে তাকে, আনন্দ কর, আনন্দ কর, তোর কাজ হয়ে গেছে, রাজকুমার বাবু তোর ওটা মুকুব করে দেবে, চিন্তা করিস না, ভাবিস না। তারপরে পুঙ্খানুপুঙ্খভাবে যা ঘটনা ঘটেছিল তখন, তার আগের দিন সন্ধ্যাবেলা, সেটা দুজনে মিলে খুব হাসতে হাসতে গল্প করতে করতে স্বামী যখন বললেন, তখন সব বন্ধু খুব সেটাতে আনন্দ পেলেন এবং মজা করলেন। এই ছিলেন স্বামীজি। তারপরে স্বামীজির একটা বিশেষ দিক ছিল, তিনি রঙ্গ আনন্দ এইসব করতেন, বন্ধুদের নিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন। একটা দল বন্ধুদের নিয়ে সবসময় ছিল, সময় সময় তাদেরকে নিয়ে এইসব আনন্দে মেতে থাকতেন। ছুটির দিনে দল বেঁধে গঙ্গা স্নান করতে যেতেন, সকলে মিলে সাঁতার কাটতেন গঙ্গায়, এবং গঙ্গাতে নেমে অনেক জলক্রীড়া এটাও করতেন। তারপরে গাড়ি ভাড়া করে গাড়িতে উঠে ঠাসাঠাসি করে বসে উচ্চস্বরে গান গেতে গেতে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আবার কোনো পুজো পার্বণের দিনে বিশেষ উৎসবাদীর জন্য শহরের চারিদিকে সে সব উৎসব নেশাবাই মাতামাতি করছে। স্বামীজিও তার দলকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে, এগুলো আমরা আজকাল দেখি, সবসময় দেখি, তখনকার দিনেও ছিল। এবং স্বামীজির ক্ষেত্রেও সেটা যে ব্যতিক্রম নয়, সাধারণ যুবকরা যা করেন সেরকম করতেন। কিন্তু স্বামীজি থাকলে এই যে যুবকরা বিশেষ করে ভীষণভাবে আনন্দে মেতে উঠতেন। স্বামীজি সবাইকে নিয়ে এইগুলো উপভোগ করতেন। এইভাবে এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তখন থেকে খুব ছিল, সেটা আমরা দেখেছি আগেও, একেবারে ছোট থেকে। আর স্বামীজির চরিত্রটা এমন ছিল যে সেই চরিত্রের আকর্ষণে তার যে গুণাবলী, সেগুলোর আকর্ষণে তার প্রভাবে খুব স্বাভাবিকভাবেই তার বন্ধু বান্ধবরা তাকে আশ্রয় করে, তাকে কেন্দ্রে রেখে যা কিছু করবার চেষ্টা করতেন দলবদ্ধ হয়ে। এবারে এই যে মেতে থাকতেন, তার মধ্যে কিন্তু তার কোনো পথের থেকে তিনি বিচ্যুত হতেন না, পথভ্রষ্ট হতেন না। তার যে চিন্তাটা সবসময় কাজে থাকতো, এটার কারণ হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতাই তাকে ধরে রাখত পথে। নাচানাচি করছেন, উল্লাস করছেন, চিৎকার করছেন, কিন্তু আবার সেই যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও ফুটে উঠত। তাই তার এক বন্ধু তার সঙ্গে আগে অনেক এরকম মজা মস্করা করেছেন। পরে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছেন। শিষ্যত্ব যখন গ্রহণ করলেন, তার আগে স্বামীজিকে খুব কটাক্ষ করতেন। কি বলে? অত্যন্ত পবিত্রতাবাদী। তিনি ভালো মন্দ নিয়ে অত ভাবতেন না,
বন্ধ, বিচার করতেন না, যা হয়েছে তাই করতেন। কিন্তু স্বামীজিকে কটাক্ষ করতেন পবিত্রতাবাদী বলে একসময়। কিন্তু যখন পরে বলছেন, ওর সামনে কথা বলতে গিয়ে আমার কথা বেরোতো না, আমি বুঝতে পারতাম আমি যে কত হীন থেকে। আর তার ভেতর থেকে একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোতো। তার সামনে তিষ্ঠানো যেত না। এই কথাটি যে শুধু উনি বলেছেন তা নয়, অন্যান্য বন্ধুরা বলতেন যে তার ভেতর থেকে যে একটা তেজ অনুভব করতেন তারা, সেই অনুভূতির জন্যই তারা তাকে সমীহ করতে বাধ্য হতেন। একথাও বলেছেন। তারপরে স্বামীজির বাবা তাকে সেই সময়টাতে ওই তার বন্ধু একজন অ্যাটর্নি নিমাই চন্দ্র বসু, তার অফিসে শিক্ষানবিশ হিসেবে যুক্ত করে দেন কাজ শেখার জন্য। তারপরে 21 বছর বয়স যখন হলো, ফ্রি মেসন্স তখনকার দিনে একটা দল, তাতেও তিনি তার বাবার আদেশে ভর্তি হয়ে গেলেন। এই ফ্রি মেসন্সটা হচ্ছে, এখানে অনেক পদস্থ মানুষ, উকিল, জজ, গভর্নমেন্টের উচ্চপদস্থ অফিসার, তারা সব মিলিত হতো সেখানে। বিশ্বনাথ দত্তের ইচ্ছে ছিল ছেলে যদি ওদের সঙ্গে একটু মেলামেশা করে তাহলে ওনার যে ইচ্ছে ছেলেকে ইংল্যান্ডে পাঠাবেন তার সুবিধা হবে। সেই জন্য তাকে ওখানে ভর্তি করে দিলেন। ভর্তি হয়ে গেলেন বক্তৃতার আদর্শে স্বামীজি। এর মধ্যে তার হলো কি, বিভিন্ন ধনী ও সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করলো। সম্বন্ধগুলো খুব আকর্ষণীয় ছিল বিশ্বনাথ দত্তের কাছে, কেন তিনি চাইতেন যে ভবিষ্যতে ছেলে সংসার জীবনে একটু প্রতিষ্ঠিত হোক। আর তার মধ্যে একটি খুবই লোভনীয় ছিল, সেটি হলো যে সেই পরিবারের মেয়েকে বিয়ে করলে নরেন ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, ICS, এবং চাকরি ওখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করে জোগাড় করতে পারবেন। এটা তখনকার দিনের বিশেষ একটা আকর্ষণীয় ব্যাপার ছিল প্রত্যেক পিতা মাতার কাছে। তো বিশ্বনাথ দত্তেরও খুব ইচ্ছে ছিল যদি এটা হয় তাহলে, কিন্তু স্বামীজি কিছুতেই সম্মত হলেন না। তিনি সেটাকে বাতিল করে দিলেন, সেটা নিষ্ফল হয়ে গেল। তো এই ক্ষেত্র থেকে আমরা দেখতে পাই যে তিনি কখনই পথভ্রষ্ট হচ্ছেন না। তাকে এই সত্য অনুসন্ধিৎসা, যেটা আমরা আগে আলোচনা করেছি, ধ্রুবতারার মতো পথ দেখিয়ে দিচ্ছে এবং মঙ্গল বোধ তার যাতে করে পদস্খলন না হয় সেটাও রক্ষা করছে, সেটার থেকেও রক্ষা করছে। আমরা দেখেছি যে
ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, কিন্তু ব্রাহ্ম সমাজকে আপন করে নিতে পারেননি শেষ পর্যন্ত। আবার কি পাশ্চাত্য দর্শনের প্রভাবে ভাবায়িত হচ্ছেন, কিন্তু সেই ভাবনার দ্বারা পরিচালিত পথে তিনি কখনো যাননি। আবার কি যে অনেক বন্ধু বান্ধব তারা ভালো নয়, তাদের সংস্পর্শে এসেছেন অবাঞ্ছিত, তাদের প্রভাবও তার উপরে পড়েনি। আর এখন এই লোভনীয় ব্যাপারটি, সেটাও তাকে প্রলুব্ধ করতে পারে না। এগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একটা দিকে তিনি যে এগোচ্ছেন একটা বিশেষ দিকে, এবং সেটা সত্যের পথ, সেটাই তার পথ, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। আরেকটা কথা বলি, উনি যখন বেনি ওস্তাদের কাছে গান শিখতে যেতেন, সেটা হচ্ছে মসজিদ বাড়ি স্ট্রিটে, ফেরার পথে অম্বু গুহ ভদ্রলোক, তার একটা আখড়া ছিল, সেখানে তিনি গিয়ে কুস্তি শিখতেন। আর স্বামীজির পাড়ায় তখন রাখাল চন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ পড়েন, তিনি তখন থাকতেন, তার সঙ্গেও তার খুব ঘনিষ্ঠতা ছিল। তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতেন। এই সূত্রে রাখাল চন্দ্র ঘোষ ওই অম্বু গুহের আখড়ায় স্বামীজি ওখানে কুস্তি শিক্ষা করতেন, আর তিনি ব্যায়াম শরীর চর্চা শিক্ষা করতেন রাখাল চন্দ্র ঘোষ। তারপরে এই স্বামীজির প্রভাবেই এই রাখাল ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেছিলেন সেই সময়। সেটা আমরা জানি যে স্বামীজির মতো রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, আগে রাখাল চন্দ্র ঘোষ ব্রাহ্ম সমাজের দ্বারা আকৃষ্ট হয়েছিল। আজ এখানেই শেষ করি, এখন তো সময় কম, বেশি বলা যায় না। ওম শান্তি শান্তি শান্তি। কৃষ্ণ